আমার স্বামী বিদেশে চাকরি করছিলেন। সেই সময়ে আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এসেছিল এবং আমার বাড়িতেই থাকছিল। একদিন আমার পেটে প্রচণ্ড ব্যথা হলো। পরীক্ষার পর জানা গেল আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এটা কিভাবে সম্ভব? আমি আর আমার ভাই, আমরা দুজনেই শুধু বাড়িতে ছিলাম। তখন মনে পড়ল, আমার ভাই প্রতিদিন রাতে দুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে আমাকে খাওয়াতো, আর আমি গভীর ঘুমে ডুবে যেতাম। সেই সময়ে সে আমার সাথে। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগত। আমি অনন্যা, বিবাহিত। বিয়ের পর স্বামীর সঙ্গে শহরে থাকতাম। কিছু মাস পর আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এলো। আমি তাকে আমার বাড়িতে রাখলাম, কারণ আমি একা ছিলাম। স্বামী বিদেশে ছিলেন। স্বামীর অনুমতিতেও কোনো আপত্তি ছিল না। আমার মামার ছেলে আমার খুব যত্ন নিত। বাজার থেকে কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। সে বলল, তুমি এখন বিশ্রাম নাও। রাতে আমাকে দুধের সঙ্গে ওষুধ মিশিয়ে দিত এবং চলে যেত। সকালে উঠলে আমার খুব আরাম লাগ। একদিন পেটে প্রচণ্ড ব্যথা হল। ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন, তুমি অন্তঃসত্ত্বা। শুনে আমি স্তম্ভিত হলাম। ডাক্তারের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়ে। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করতে পারছিলাম না। ডাক্তারকে বললাম, আপনার ভুল হয়েছে, আমি শুধু পেট ব্যথার কথা বলেছি। ডাক্তার হেসে বললেন, তুমি গত 5 বছর ধরে এই সমস্যা নিয়ে আমার কাছে আসছো। এখন ঈশ্বর তোমাকে সুখবর দিয়েছেন। বিশ্বাস করো। রিপোর্ট দেখে আমি আরেকটা ধাক্কা খেলাম। এমন ভয়াবহ মোট জীবনে আসবে ভাবিনি। শুনে মাথা ঘুরতে লাগলো। বিয়ে হয়েছে 6 বছর। স্বামীর বিদেশে চাকরি। বছরে 1 মাসের জন্য দেশে আসতেন। তখন আশা করতাম এবার সন্তান হবে, কিন্তু প্রতিবারই হতাশা। এবার স্বামী বিদেশে, তাই ডাক্তারের কিছু বলিনি। রিপোর্ট তুলে নিয়ে ভারী মনে বাইরে এলাম। মাথা কাজ করছিল না। কিভাবে সম্ভব? আমি আর মামার ছেলে শুধু বাড়িতে ছিলাম। বাড়ির দিকে 1 কিলোমিটার দূরত্বে ক্লিনিক, কিন্তু মনে হচ্ছিল কাঁধে ভারী বোঝা। বাড়িতে এসে দরজা দেখে থেমে গেলাম। মনে হচ্ছিল নিজের অচেতন দেহ ক্লিনিক থেকে টেনে এনেছি। গলা শুকিয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজার ঘন্টি বাজালাম। মামার ছেলে দরজা খুল। আমি ভিতরে এলাম। সে হাসল। আজ এত দেরি হলো কেন? খাবারের জন্য অপেক্ষা করেছি, খিদে সহ্য না হওয়ায় খেয়ে ফেলেছি। সে ভালো কথা বলতো না। কয়েক মাস ধরে আমার সাথে থাকছিল। স্বামী কোনো আপত্তি করেননি, বরং মামার ছেলের জন্য স্বামী নিশ্চিন্ত ছিলেন। দিদি, কোথায় হারিয়ে গেলে? তার কথায় আমার মন ফির। বললাম, আমার খিদে নেই, মাথা ব্যথা করছে, আমি ঘরে যাচ্ছি। রিপোর্ট রাখলাম। বিছানায় বসে মন হারিয়ে গেল। মামার ছেলে ভালো ছেলে, এভাবে ভাবতে পারিনি। আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি। স্বামীর প্রতি কোনো সন্দেহ ছিল না, না মামার ছেলের চরিত্রে। কিন্তু রিপোর্টে সব সন্দেহ তার দিকে। আমি আর মামার ছেলে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। মাথা ধরে বসে মনে পড়ল, কয়েকদিন ধরে সে আমাকে দুধের সাথে ওষুধ দিচ্ছিল। এরপর গভীর ঘুমে ডুবে যেতাম। সকালে সতেজ লাগ। সে কি আমাকে ঘুমের ওষুধ দিচ্ছিল? রাতে যখন আমি গভীর ঘুমে, তখন কি কিছু করছিল? সম্পর্ক এত বিকৃত হয়ে গেছে যে কামনার সামনে কিছু দেখা যায় না। সে কি এই কাজ করেছে? এটা ভেবে চোখে জল এলো। আমি তার বোন, কিভাবে এমন ভাবতে পারে? তার মন কিভাবে এই অপরাধ করতে পারলো? আমি খুব কাঁদছিলাম। আমার অবস্থার কষ্ট কেউ বুঝতে পারছিল না। মনে পড়ছিল ছোটবেলায় আমার কোলে খেল। তখনকার কথা মনে আসছিল। আমার বিয়ের সময় সে নতুন কলেজে ভর্তি হয়েছিল। তখন আমাকে অনিল নামে ডাকা চালু করেছিল। বল, তুই পরীর মতো সুন্দর, তোর হবু স্বামী কালো, লম্বা, রাগী, তোর সাথে মিলবে না। তোর সাথে আমার মতো বুদ্ধিমান, ফর্সা লোকই মানাবে। সবসময় আমাকে অনিলও বলে জ্বালা। আমি তাকে শুধু তাকিয়ে দেখতাম। আমাদের সম্পর্ক ভালো ছিল। সে এখানে আসার পর রাত জেগে কথা বল। এখনও আমাকে জ্বালাত। মনে হতো স্বামী বিদেশে অন্য কাউকে বিয়ে করেছে, তাই ফিরতে চায় না। আমাকে জ্বালালে আমি রাগে তাকাতাম। সে হাস। তাকে দেখে কখনো মনে হয়নি এমন কিছু করতে পারে। তখন আমার দরজা ধাক্কাল। তার হাতে দুধের গ্লাস আর ওষুধ। স্বাভাবিকভাবে এসে পাশে বসল। তার বসতেই আমি ভয়ে পিছিয়ে গেলাম। জানতাম না সে কি করবে। ডাক্তার যা বলেছে, আমার স্থানে কেউ থাকলে ভয় পেত। সেই সময় আমন আর আমি বাড়িতে একা। আমার অবস্থা দেখে সে অবাক হল। কি হয়েছে দিদি, এত ভয় পেলে কেন? সব ঠিক আছে তো, দুধ খাও, আরাম কর। দুধের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল। গ্লাস নিয়ে একপাশে রাখলাম। কঠিন স্বরে বললাম, তুমি এখান থেকে যাও, আমার ঘুম আসছে। জানতাম সে পাশেই বসে অফিসের কথা বলবে। আমি না ঘুমানো পর্যন্ত যাবে না। আমার আচরণে সে অবাক হল। কি হয়েছে দিদি, ঠিক আছো? আমার অসহায়তা দেখে সে অস্থির হয়ে পড়ল। আমার তার প্রতি রাগ বাড়ছিল। তার অভিনয় দেখে আরও গা চমকে উঠ। সে বোঝালেন না, সরল ভাব করছিল। আগে তার গালে থাপ্পড় মারতে চেয়েছিলাম, রিপোর্ট দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তাকে হাতে নাতে ধরতে হতো। তাই আমি বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি এখন উঠতে পারবো না, আমাকে ঘুমাতে হবে।
আমার উঁচু কণ্ঠের সামনে সে চুপ হয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আবার বলল, তুমি বিশ্রাম করো এবং হ্যাঁ, দুধ খেয়ে নিও, তুমি খাওয়াওনি। দুধ খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার জানতে ইচ্ছে ছিল সকালে আমাকে দুধ ও ওষুধ খাইয়ে সে আমার সঙ্গে কি অশ্লীল কাজ করে। সে চলে যাওয়ার পর আমি দুধের গ্লাস তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম এবং ওষুধ ড্রয়ারে রেখে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। অপেক্ষা করতে লাগলাম যে অমন কখন আমার ঘরে আসবে। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার অপেক্ষায় আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার ঘুম আসতে লাগলো। তাই আমি নিজেই দেখতে গেলাম সে কি করছে। আমি উঠে আমার ঘর থেকে বাইরে এলাম। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা খুললাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পা তলার মাটি সরে গেল। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। যখন আমার মামির ফোন এসেছিল এবং তিনি বলেছিলেন যে অমনকে শহরে চাকরি করতে হবে, কিন্তু তুমি জানো আমি তাকে হোস্টেলে থাকতে দিতে পারি না, কারণ সেখানে সব ধরনের ছেলে থাকে। আমার অমন সুশীল ও সর খারাপ লোকের জালে পড়ে সেও বিগড়ে যাবে এবং অন্য নেশায় অভ্যস্ত হয়ে যাবে। তাই তুমি তাকে তোমার ঘরে রাখ, যাতে আমরা এখানে নিশ্চিন্ত থাকতে পারি। তখন আমি অনেক বিশ্বাস করে মামির কথায় সম্মতি দিয়েছিলাম এবং বলেছিলাম ঠিক আছে। সব ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। আর অমন তখন তার ঘরে বসে সিগারেট খাচ্ছিল। তার পিঠ আমার দিকে ছিল, তাই সে জানত না যে আমি তাকে সিগারেট খেতে দেখছি। আমার মামি হার্ট পেশেন্ট ছিলেন। যদি মামি জানতেন যে অমন আমার সঙ্গে যা করেছে, তা শুনে হয়তো তিনি মারা যেতেন। কিন্তু আমি ভাবলাম সকালে অমনকে বলবো যে সে তার থাকার ব্যবস্থা কোথাও আর করুক, আমি তাকে আর আমার ঘরে রাখতে পারবো না। তারপর আমি আমার ঘর লক করে শুয়ে পড়লাম। সকালে আমার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ হলো। আমি উঠে দরজা খুলতে গিয়ে দেখলাম অমন রেগে গেছে। তুমি দরজা কেন লক করে রেখেছিলে দিদি? সে রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস করল। আমার সঙ্গে এভাবে কথা বলার অধিকার তার ছিল না। হয়তো সে এভাবে রেগে যাচ্ছিল কারণ আমি তার পথ আটকে দিয়েছিলাম। হয়তো তার ইচ্ছা পূর্ণ হয়নি, তাই সে আমার সঙ্গে এমন কথা বলছিল। আমি বললাম, তুই কে আমার সঙ্গে এই কথা বলার? আমার রাগ দেখে সে শান্ত হয়ে গেল। পরে বলল, দিদি, তোমার রাতে ভালো লাগছিল না, আমি তোমার চিন্তা করছিলাম। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু যখন তুমি উত্তর দাওনি তখন আমার মনে হলো তুমি অজ্ঞান হয়ে গেছ। তাই আমি দরজা খুলতে চেষ্টা করছিলাম, কিন্তু লক ছিল। তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। তাই তুমি দরজা লক করে রেখো না প্লিজ। তার মিথ্যা চিন্তা আর দেখানোর চিন্তা দেখে আমি খুব রেগে গেলাম। তাই আমি বললাম, তুই আমার চিন্তা করার কোনো দরকার নেই। তারপর আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি নিজেই নাস্তা বানালাম এবং প্রতিবেশীর ঘরে চলে গেলাম। আমার প্রতিবেশীও আমার বয়সী এক মেয়ে ছিল। যখন আমার স্বামী বাইরে যেতেন, সে আমার খুব দেখাশোনা করত। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তার স্বামীও আমাকে ছোট বোনের মতো দেখ। সে বাজারে কিছু কিনতে গেলে সে আমাকে জিজ্ঞেস করত, দিদি তোমার কিছু লাগবে? আমি তাকে বলতাম আমার লাগবে। সে প্রায়ই আমার জন্য জিনিস আন। কিন্তু যখন থেকে অমন এসেছে, আমি তাকে সব কিছু বলেছিলাম। তখন আমার প্রতিবেশী সন্ধ্যার সঙ্গে আমার একটাই কাজ ছিল, তা হলো আমার গর্ভপাত করানো, কারণ আমার স্বামী আগামী 3 মাস পরে আসবে। এই অপরাধ দূর করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু সন্ধ্যাকে কি বলবো তা বুঝতে পারছিলাম না এবং জানতাম না সন্ধ্যা আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু আমাকে একজন মহিলার প্রয়োজন ছিল, এটাই সত্যি। আমাকে এই পদক্ষেপ নিতে হতো, কারণ যদি আমি মামিকে সব বলতাম তিনি তা সহ্য করতে পারতেন না, এবং যদি আমি আমার স্বামীকে সব বলতাম তিনি আমাকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করতেন না। আমার ঘর ভেঙে যেত। অবশেষে সাহস করে সন্ধ্যাকে বললাম যে আমার পেটে সন্তান আছে এবং আমাকে গর্ভপাত করাতে হবে। তারপর সে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে রাজি হলো। আমরা এক নতুন মহিলা ডাক্তারের কাছে গেলাম এবং তাকে বললাম, আপনি যদি আমার এই কাজ করেন আমি আপনাকে ভালো টাকা দেব। মহিলা ডাক্তার রাজি হলেন। কিন্তু সেই রাতে আমার সঙ্গে এমন কিছু হলো যা আমার হৃদয় কাঁপিয়ে দিল। রাতে বাড়ি ফিরে আমি অমনকে বললাম, এখন আমি তোমাকে আমার ঘরে রাখতে পারবো না, তাই তোমাকে আগামী 5 দিনের মধ্যে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল এবং বলল, দিদি তুমি কি বলছো? আমি তোমাকে কেন ছেড়ে যাব? তারপর সে বলতে লাগলো, দিদি আমি যেখানে থাকি সেখানে থাকবো, কিন্তু তুমি একা কিভাবে থাকবে? অমনের আমার প্রতি চিন্তা আমাকে দেখাচ্ছিল। কিন্তু আমি বললাম, তোমার আসার আগে আমি একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব তোমার থাকার ব্যবস্থা করো। এই কথায় সে কিছু বলল না, কিন্তু তার মুখে রাগ দেখা যাচ্ছিল। তারপর আমি আমার ঘরে শুতে গেলাম। এখন আমি ঘর লক করে শুতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। রাতে যখন আমি জেগে উঠলাম, আমি অনুভব করলাম যে কেউ আমার পাশে শুয়ে আছে, কিন্তু আমার ঘরে খুব অন্ধকার ছিল। এত অন্ধকার যে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং হঠাৎ করেই কিছু ভাবতে পারছিলাম না। তাই আমি জোরে চিৎকার করতে লাগলাম। কিন্তু পর মুহূর্তে আমার পাশে শুয়ে থাকা ব্যক্তি উঠে বসে গেল। আমি বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম, তখন সে আমার মুখে হাত রাখ।
আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন সেই ব্যক্তি হঠাৎ করে টর্চের লাইট জ্বালাল। তখন আমি তার মুখ দেখলাম। মুখ দেখে আমি খুব ধাক্কা খেলাম, কারণ আমার সামনে আমার স্বামী ছিলেন। অনিল বাড়ি এসেছিলেন। তিনি কিছু না বলে হঠাৎ করে এসেছিলেন। তারপর তিনি হাসতে লাগলেন এবং বললেন, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, অমন দরজা খুলেছিল। তাকে জানতাম আমি আসছি, কিন্তু যখন আমি ঘরে এলাম, ঘর বন্ধ ছিল। তাই আমাকে জানালা দিয়ে ভেতরে আসতে হলো। তুমি পাগল, এখানে কোনো অজানা ব্যক্তি ছিল না যে তুমি দরজা লক করে শুয়ে পড়লে। আমি অনিলকে কিভাবে উত্তর দেব? সেই মুহূর্তে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং অনিলকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম। তিনি মনে করলেন তার দূরে থাকার কারণে আমি কাঁদছি, কিন্তু কাঁদার আসল কারণ কিছু অন্য ছিল। আমাকে কি হয়েছে তা কেবল আমি জানতাম। তারপর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। সকালে যখন আমি উঠলাম, অনিল তখনও ঘুমাচ্ছিলেন। আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম। আজ আমাকে গর্ভপাত করাতে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু অনিলের উপস্থিতিতে তা সম্ভব ছিল না। এখন আমি চিন্তিত ছিলাম যে আমি কিভাবে অনিলকে কোনো অজুহাত দেখিয়ে আমি কিভাবে মিথ্যা আমি বাইরে হলঘরে বসেছিলাম। তখন আমি অমনকে দেখলাম। তিনি রান্নাঘর থেকে বাইরে এলেন। তারপর তিনি নিজের জন্য নাস্তা তৈরি করলেন। তারপর টেবিলে বসে আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, দিদি, তোমাকে ভাই সাহেবের সারপ্রাইজ কেমন লাগলো? আমি তার দিকে বাক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি কতটা ধূর্ত এবং নাটকবাজ হতে পারো। লজ্জা নেই তোমার? একদিকে তুমি আমাকে দিদি বলে ডাকো, আর অন্যদিকে আমি এসব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই যা মনে আসলো সেটা বলতে শুরু করলাম। কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে এখনও অবাক হয়ে আমাকে দেখছিল এবং বলছিল, দিদি, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি এমন করলাম যে তুমি আমাকে এভাবে কথা বলছো? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং নিজের ঘরে চলে গেলাম। অনিল তখনও ঘুমাচ্ছিল। তারপর আমি ড্রয়ার থেকে রিপোর্ট বের করলাম এবং ঘরের বাইরে এলাম। অমন তখন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি রিপোর্টটা তার মুখে ছুঁড়ে মারলাম। রিপোর্টটা তার মুখে লেগে মাটিতে পড়ে গেল। আমি বললাম, এটা তুলে পড়ো এবং অনিলের ওঠার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি চাই না অনিল এসব কিছু জানুক। অমন মাটি থেকে রিপোর্টটা তুলল এবং পড়তে শুরু করল। সঙ্গে সঙ্গেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই অনিল বাইরে এসে গেল। কিভাবে তা জানি না, কিন্তু সে সরাসরি অমনের কাছে গিয়ে তার হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়তে শুরু করল। আমার স্বামীর হাতে রিপোর্ট দেখে আমার হৃদয় ভেঙে গেল। আমার মনে হলো এখন আমার সংসার ধ্বংস হয়ে যাবে। অনিল আমাকে তালাক দিয়ে দেবে। আমার মাথা ঘুরে গেল এবং আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমাকে ড্রিপ দেওয়া হয়েছে। অনিল আমার দিকে গভীরভাবে তাকিয়েছিল। অমন পাশে দাঁড়িয়েছিল। অনিলকে দেখে আমি কান্না শুরু করলাম। আমি বললাম, অনিল, এতে আমার কোনো দোষ নেই। অমন আমাকে ঘুমের ওষুধ দিত। আমি কিছুই জানতাম না। তারপর কি হয়েছে, কিভাবে হয়েছে? প্লিজ আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়ে হাত জোর করে অনিলের কাছে মাফ চাইছিলাম। তারপর সে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সব টেস্ট আবার করিয়েছি। তুমি গর্ভবতী নও। হয়তো তোমার রিপোর্ট অন্য কারো রিপোর্টের সঙ্গে বদলে গিয়েছিল। তুমি দোষী নও এবং অমনও কিছু করেনি। তার চরিত্র নিয়ে সন্দেহ করো না। শুধু রিপোর্ট ভুলে বদলে গিয়েছিল। তখন আমি অমনের দিকে তাকালাম। সে কাঁদছিল। কিছু না বলেই সে অশ্রু ঝরাচ্ছিল। আমাকে দেখে সে আমার কাছে এসে বলল, দিদি, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার সঙ্গে এমন কিছু করতে পারি? আমি কখনো মা আর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখিনি। আমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। তুমি আমার কাছে মায়ের জায়গায়। তারপর আমি অমনকে বললাম, আমি তোমাকে নেশায় সিগারেট খেতে দেখেছি। সে বলল, আমি কখনো নেশায় সিগারেট খাই না। হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার ঘর বন্ধ করে বিড়ি খাই। আমি আমার শৈশব তোমার কোলে কাটিয়েছি, তাই আমি তোমাকে মায়ের মতোই যত্ন নিতাম। খাবার দাবার আর ওষুধের খেয়াল রাখতাম। কিন্তু আজ তোমার কষ্টের কারণ যদি আমি জানতাম, আমি এখানে কখনোই আসতাম না। সে কাঁদতে কাঁদতে বলছিল, ভুল রিপোর্ট আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমি তার সম্পর্কে ভুল ভাবছিলাম, কিন্তু একবারও ভাবিনি যে রিপোর্টও ভুল হতে পারে। এই বিষয়টা আমার মনে আসেনি। এখন আমি ভাবছি, যদি আমি আমার রিপোর্ট আবার পরীক্ষা করাতাম, তাহলে এসব কিছুই হতো না। তাই বন্ধুদের, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।